হ্যালো ভিউয়ার্স, হাসান বায়োলজিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় অভিব্যক্তির মুখ্য ঘটনাবলী। এটি ক্লাস 10-এর চতুর্থ চ্যাপ্টার অভিব্যক্তি অভিযোজনের একটা অংশ। এই অভিব্যক্তির মুখ্য ঘটনাবলী বিষয়টা বুঝতে গেলে যে জিনিসটা না জানলে নয় সেটা হচ্ছে অভিব্যক্তি। আর অভিব্যক্তি সম্বন্ধে আমরা এই অধ্যায়ের যখন আমরা প্রথম যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটাতে আমি বলেছিলাম অভিব্যক্তি কি। অভিব্যক্তি এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় কী হয়, কোনো সরলতম জীব থেকে ক্রমান্বয়ে জটিল জীবের সৃষ্টি হয়, সেটা হচ্ছে অভিব্যক্তি। মানে যে ধারাবাহিক প্রক্রিয়ায় কোনো উদ্বংশীয় সরলতম জীব থেকে ক্রমান্বয়ে জটিল জীবের সৃষ্টি হয় সেটা হচ্ছে অভিব্যক্তি। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া এবং মন্থর প্রক্রিয়া, কিন্তু গতিশীল একটা প্রক্রিয়া, গতিশীল বলেছিলাম। এবার এই অভিব্যক্তির উদাহরণ হিসেবে তোমার দুটো উদাহরণ দিয়েছিলাম, একটা মানুষের অভিব্যক্তি আর একটা হচ্ছে ঘোড়ার অভিব্যক্তি বা ঘোড়ার বিবর্তন। এই মানুষের অভিব্যক্তিতে কী বলেছিলাম, যে মানুষ আজকে যে আমরা আধুনিক মানুষ হচ্ছে, যখন আমরা মানুষ প্রজাতিতে প্রথম পৃথিবীতে ছিল সেটা আমাদের আধুনিক মানুষের মতন ছিল না। ইতিহাসের পাতায় আমরা আদিম মানুষের বিভিন্ন রকম বর্ণনা পড়েছি। প্রথম পড়েছিলাম যে আমরা আদিম মানুষদের ক্ষেত্রে দেখছিলাম প্রথমে ওরা বসবাস করতে পারতো না, বাসস্থান ছিল না, এরা গাছে বনে জঙ্গলে বসবাস করতো। এরা আগুনের ব্যবহার জানতো না, কৃষিকাজ করতে পারতো না, ঘর বাড়ি তৈরি করতে পারতো না, পোশাক পরিচ্ছদ পরতে পারতো না। কিন্তু পরবর্তীতে কী হয়, ধীরে 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 এরা পরিবেশের সঙ্গে অভিজিত হয় বা পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য এরা আস্তে 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 পোশাক পরিচ্ছদের ব্যবহার শিখে, কৃষিকাজ করতে শিখে, পশু শিকার অস্ত্রের ব্যবহার করতে শিখে, চাকার ব্যবহার করতে শিখে, যানবাহন তৈরি করতে শিখে, ঘর বাড়ি তৈরি করতে শিখে, একত্রে বসবাস করতে থাকে, সমাজবদ্ধ জীব হয়ে ওঠে। বাস, এরকম অনেক ঘটনা আমরা ইতিহাসের পাতায় পড়েছি, মানুষের বিবর্তনগত বা বিবর্তনগত যে ঘটনাগুলো। তাহলে এই যে প্রাচীন মানুষ থেকে আধুনিক মানুষের যে রূপান্তরিত হওয়া বা বা পরিণত হওয়া, সেটাও তো এক ধরনের অভিব্যক্তি। আর একটা বলেছিলাম তোমাদের উদাহরণ হিসাবে ঘোড়ার অভিব্যক্তি। এই ঘোড়ার অভিব্যক্তিটা কিসে, যে ঘোড়ার যদি বিবর্তন যদি দেখা যায়, ঘোড়ার অভিব্যক্তি দেখা যায়, বা ঘোড়ার যে প্রথম যে ঘোড়াটা পৃথিবীতে এসেছিলো সেটা হচ্ছিল ঘোড়ার ইয়োহিপাস, যেটা দেখতে কেমন শিয়ালের মতন। আর আজকে যে ঘোড়াটা আমরা দেখতে পাই সেই ঘোড়াটা দেখতে হচ্ছে প্রায় 150 সেন্টিমিটার উচ্চতা, মানে বিশাল আকৃতির একটা প্রাণী। কিন্তু প্রথম যে ঘোড়াটা এসেছিলো বা ঘোড়া, এই যে আজকে যে ঘোড়া আছে তার পূর্বপুরুষটা কেমন ছিল, সেটা ছিল শিয়ালের মতন দেখে। তারপরে কি হয়েছে, ওই ইয়োহিপাসটা পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে নিতে সেটা মেসোহিপাসে পরিণত হয়ে গেছে, মানে ঘোড়া থেকে একটু বড় আকৃতির ভেড়াতে পরিণত হলো, আবার ভেড়া থেকে একটু বড় আকৃতির টাট্টু ঘোড়ার মতো হলো, সেটাকে বলে মেরিচিপাস। তারপরে সেটা হয়েছিল তারপর থেকে একটু ঘোড়ার মতন দেখতে হলো, তখন তাকে বলা হয় প্লায়োহিপাস। আর প্লায়োহিপাসের পর আসলো আধুনিক ঘোড়া। তাহলে এই যে একটা ঘোড়ার যে বিবর্তন, এটাও তো একটা অভিব্যক্তির উদাহরণ। তাদের এই যে এর বিবর্তন, অর্থাৎ ইয়োহিপাস থেকে মেসোহিপাস, মেসোহিপাস থেকে মেরিচিপাস, এটা কেন হয়েছিল? কারণ ওই সময় পরিবেশের সঙ্গে অভিযোজিত হওয়ার জন্য বা পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে যাওয়ার জন্য ইয়োহিপাসটা মেরিচিপাসে পরিণত হয়েছিল। মেরিচিপাসটা মেসোহিপাসটা মেরিচিপাসে পরিণত হয়েছিল। কেন? মেসোহিপাসের সময় আমরা পড়েছি যে এদের সময়, এই সময় কী হয়েছিল, যে একটা তৃণভূমির সৃষ্টি হয়েছিল এবং তৃণভূমিতে দৌড়ানোর জন্য এদের পায়ে প্রথম খুরের আবির্ভাব দেখা গেছিলো। অগ্রপথে তার সামনে, মানে আগ 3 নম্বর আঙ্গুলটা সামনের দিকে এগিয়ে এসেছিল। এরকম বিবর্তনগত অনেক ঘটনাবলী পড়েছি বা কারণ পড়েছি। অ্যাকচুয়ালি মানে যেটা ঘটনাটা হয়ে থাকে, এই যে পরিবর্তন বা ধারাবাহিক যে পরিবর্তনগুলো ঘটছে কেন, কারণ ওদের ওই সময়ের পরিবেশে টিকিয়ে রাখার জন্য এর নতুন নতুন বৈশিষ্ট্যগুলো দেখা যাচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে যে অভিব্যক্তি যে ঘটনাটা ঘটছে সেটা কিন্তু অভিযোজনের সঙ্গে সম্পর্কযুক্ত, অর্থাৎ অভিযোজন ঘটছে, নতুন বৈশিষ্ট্য আবির্ভাব হচ্ছে, সেই নতুন বৈশিষ্ট্য থেকেই অভিব্যক্তির ধারণা বলা যেতে পারে। তাহলে এই যে ঘোড়া ইয়োহিপাস থেকে আজকের ইকুয়াস পর্যন্ত যে ঘোড়ার যে বিবর্তন, এই প্রতিটা মুহূর্তে যে বিবর্তনগুলো হয়েছে, ধারাবাহিক যে পরিবর্তনগুলো ঘটেছে, সেগুলো ঘটেছে কেন? পরিবেশের সঙ্গে ঘোড়ার খাপ খাইয়ে নিতে নিতে যে নতুন নতুন বৈশিষ্ট্যগুলোর আবির্ভাব ঘটেছে।
তাহলে বোঝা যাচ্ছে অভিব্যক্তি আর অভিযোজন পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। বাস, এটা হলো অভিব্যক্তি অভিযোজনের একটা সম্যক ধারণা দিলাম তোমাদের। এর পরবর্তীতে এবার কীভাবে বিবর্তন হচ্ছে সেগুলো আবারও আমরা নেক্সট ভিডিও যখন পড়বো বা এই চ্যাপ্টারটায় আমরা আবার ডিটেলসে ওটা পড়বো, তখন ঠিক বুঝতে পারবো। এখন জাস্ট মনে রাখা অভিব্যক্তি মানে এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, যে ধারাবাহিক প্রক্রিয়ায় সরলতম জীব থেকে ক্রমান্বয়ে জটিল জীবের সৃষ্টি হয়। তাহলে এবার এই অভিব্যক্তি আজকে যেটা আমরা পড়বো সেখানে এর ভূমিকাটা কী? এই গত যে 3 দিন যে আমরা ভিডিওগুলো পড়েছি, সেখানে আমরা পড়েছি জীব সৃষ্টি বা অরিজিন অফ লাইফ, অর্থাৎ পৃথিবীতে কীভাবে জীব আসলো বা কীভাবে প্রথম জীবের সৃষ্টি হয়েছে, সেই জীব সৃষ্টিগুলো পড়েছিলাম। আর এটাও পড়েছিলাম যে প্রথম যে জীবগুলো এসলো সেগুলো এককোষী জীব। তাহলে সেই এককোষী জীব থেকে বর্তমান পরিবেশের বহুকোষী, অমেরুদণ্ড, মেরুদণ্ডী, স্তন্যপায়ী প্রাণীর যে জীবগুলো বর্তমান পরিবেশে আছে, তাহলে সেই এককোষী জীব থেকে এগুলো কিন্তু ধারাবাহিকভাবে বিবর্তনের মাধ্যমে তো সৃষ্টি হয়েছে। প্রথমে এককোষী পৃথিবীতে এককোষী জীব সৃষ্টি হয়েছিল, তারপরে কী হয়েছে, এই এককোষী জীব থেকে ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে পরিবর্তিত হতে হতে ওই এককোষী জীবগুলো বহুকোষী জীবে রূপান্তরিত, বহুকোষী জীবগুলো অমেরুদণ্ডে রূপান্তরিত, অমেরুদণ্ডের মধ্যে মেরুদণ্ডিতে রূপান্তরিত, মেরুদণ্ডের মধ্যে স্তন্যপায়ীতে রূপান্তরিত। এইরকম কী হয়েছে, ধারাবাহিকভাবে পরিবর্তনের মাধ্যমে আজকে স্তন্যপায়ী, মেরুদণ্ডী, অমেরুদণ্ডী প্রাণীর সৃষ্টি হয়েছে। তাহলে এই যে জীব সৃষ্টি, সেই জীব সৃষ্টিটাও তো বলতে পারি যে এই যে এককোষী জীব থেকে বহুকোষী, মেরুদণ্ডী, অমেরুদণ্ডী প্রাণীতে পরিণতি, মেরুদণ্ডী, অমেরুদণ্ডী স্তন্যপায়ী প্রাণীতে পরিণত হওয়াও কিন্তু এক ধরনের অভিব্যক্তি বলা যেতে পারে। তাহলে জীব সৃষ্টির ক্ষেত্রেও আমরা অভিব্যক্তি লক্ষ্য করতে পারবো যদি আমরা জীব সৃষ্টিটা ভালো করে বুঝে পড়ি। কারণ জীব সৃষ্টিও আজকে যে বর্তমানে যে জীবগুলো আছে সেগুলো কিন্তু একবারেই পৃথিবীতে আসেনি। প্রথমে এসেছিলো এককোষী জীব থেকে আস্তে আস্তে বহুকোষী জীব, বহুকোষী থেকে অমেরুদণ্ডী, অমেরুদণ্ডী থেকে মেরুদণ্ডী, তারপরে স্তন্যপায়ী, আর সর্বকালে সে মানুষ প্রজাতি সর্বশেষে এসেছে। তাহলে এই যে জীব সৃষ্টির যদি দেখি ঘটনা বলি, তাহলে সেগুলো অভিব্যক্তির একটা ধারণা দিয়ে থাকে আমাদের। তো সেটাই আজকে আমাদের আলোচ্য বিষয়। তাহলে প্রথমে যেটা হবে, জীব সৃষ্টির আগে বা জীবনের উৎপত্তির আগে হয়েছিল কি, পৃথিবীর সৃষ্টি। এই পৃথিবীর সৃষ্টি সম্বন্ধে তোমাদের বলেছিলাম, পৃথিবীর সৃষ্টি সম্বন্ধে দুটো মতামত আছে। হ্যাঁ, দুটো মতামতের মধ্যে প্রথম যেটা হয় সেটা হচ্ছে একটা, অনেকে বলেছিলেন যে পৃথিবীর সৃষ্টি হয়েছিল সূর্যের একটা টুকরো, মানে যে কোনো কারণে, হয়তো ঘর্ষণজনিত কারণে বা অন্য কোনো কারণে সূর্য থেকে একটা টুকরো ছিটকে এসেছিলো। সেই টুকরো থেকে, যে সূর্য থেকে ছিটকে পড়া ওই জ্বলন্ত অগ্নিপিণ্ড, সেই অগ্নিপিণ্ডটা ক্রমশ ঠান্ডা হয়ে হয়ে পৃথিবীর সৃষ্টি হয়েছে। আবার অনেকে বলেছেন না, যে নক্ষত্রমণ্ডলের মধ্যে ধূলিকণা জমে জমে পৃথিবীর সৃষ্টি হয়েছিল। তবে আমরা সূর্য থেকে যে টুকরো ছিটকে এসেছিলো সেটা নিয়ে একটু আলোচনা করব। তাহলে সূর্য থেকে যে জ্বলন্ত অগ্নিপিণ্ডটা ছিটকে এসেছিলো, সেই অগ্নিপিণ্ডটার মধ্যে ছিল কি, সেই অগ্নিপিণ্ডটার মধ্যে ছিল বিভিন্ন রকম মৌল ছিল, আর জলীয় বাষ্প ছিল। আর কি ছিল, ওই অগ্নিপিণ্ডটার মধ্যে ছিল জলীয় বাষ্প ছিল, আর কি ছিল, জলীয় বাষ্প, আর বললাম বিভিন্ন রকম মৌল সমুদ্র ছিল। এবার ওইটা কী হয়েছিল, হ্যাঁ, ওই সময় তার তাপমাত্রা ছিল 5000 ডিগ্রি থেকে 6000 ডিগ্রি সেলসিয়াস। তারপরে কি হয়, আর এই ঘটনাটা ঘটছিল আজ থেকে প্রায় 450 থেকে 500 কোটি বছর আগে। এই ঘটনাটা, অর্থাৎ অগ্নিপিণ্ডটা ছিটকে এসেছিলো, সেটা 450 থেকে 500 কোটি বছর আগে। তারপর আমরা পড়েছি যে ওই অগ্নিপিণ্ডটা আস্তে আস্তে ক্রমশ ঠান্ডা হতে থাকে। ক্রমশ ঠান্ডা হলে কী হয়, যে ওর ভিতরে যে মৌলগুলো ছিল, বললাম যে ওটা বিভিন্ন মৌল সমৃদ্ধ একটা গ্যাসীয় পিণ্ড। তাহলে ওই মৌলগুলো যে ছিল সেগুলো হচ্ছে তাদের ঘনত্বের ভিত্তিতে বিভিন্ন স্তরে সজ্জিত হতে থাকে। তাদের ভারী মৌলগুলো কেন্দ্রের দিকে অবস্থান করে, তারপরে তার থেকে হালকা মৌলগুলো মাঝ বরাবর, এবং তারপরে যে মৌলগুলো ছিল সেগুলো হচ্ছে গ্যাসীয় মৌলগুলো, সেগুলো হচ্ছে পরিধি বরাবর অবস্থান করে। তাহলে এরপরে যখন ওই পৃথিবীর টেম্পারেচার বা ওই অগ্নিপিণ্ড অতি টেম্পারেচার 5000 ডিগ্রি থেকে 6000 ডিগ্রি থেকে কমতে কমতে যখন 1000 ডিগ্রি সেলসিয়াস চলে আসে, তখন কি হয়, তখন একটা ওর মধ্যে পরিবর্তন দেখে। ওর মধ্যে যে গ্যাসীয় উপাদানগুলো ছিল, যে পরিধি বরাবর মুক্ত গ্যাসীয় উপাদান ছিল, অর্থাৎ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, হ্যাঁ, এগুলো, এই যে হিলিয়াম প্রভৃতি গ্যাসীয় যে উপাদানগুলো ছিল, এগুলো প্রথমত কিন্তু মুক্ত অবস্থায় ছিল। মানে প্রথম যখন অগ্নিপিণ্ডটা ছিটকে আসে তখন মুক্ত অবস্থা ছিল। যখন
যখন পৃথিবীর টেম্পারেচার 1000 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায় তখন কী হয়, এই মুক্ত যৌগ গ্যাসীয় মৌলগুলো মুক্ত থাকা সম্ভব হচ্ছিল না। তখন ওরা কী করে, ওরা তখন যুক্ত অবস্থা থাকতে চায়। ওরা যুক্ত কীভাবে হয়, ওরা তখন নিজেদের মধ্যে অর্থাৎ গ্যাসীয় মৌলগুলো নিজেদের মধ্যে যুক্ত হয়, কিংবা অন্য কোনো ধাতব যৌগের সঙ্গে যুক্ত হয়, কি অক্সাইড, কার্বাইড, হ্যাঁ, এগুলো ফর্ম তৈরি করে। আমরা পড়েছি এখানে বিভিন্ন রকম যৌগ তৈরি করে। তাহলে এরকম একটা পড়েছিলাম। তাহলে পৃথিবীর তাহলে প্রথমে পৃথিবীর সৃষ্টি বুঝতে পারলাম, পৃথিবীর সৃষ্টিটা হয়ে গেল। তারপরে আসছে জীবনের উৎপত্তি। জীবনের উৎপত্তি কীভাবে হয়েছিল, জীবনের উৎপত্তি সম্পর্কে বলেছিলাম যে আমরা যেটা সর্বাপেক্ষা এর জীবনের উৎপত্তির ব্যাপারে বিভিন্ন রকম মতামত আছে, যেটা ওপারিন আর হেলডেনের রাসায়নিক যে বিবর্তনবাদ সেটা আমরা মেনে চলি। তার মধ্যে কী হয় যে ওই যে যে বললাম গ্যাসীয় মৌলগুলি নিজেদের মধ্যে আর বা ও নিজেদের মধ্যে কি মানে যখন গ্যাসীয় মৌলগুলি কি যে আর স্বাধীনভাবে থাকতে পারছে না, যখন টেম্পারেচার কমে গেল, কিন্তু অত্যধিক টেম্পারেচারে কিন্তু এরা মুক্ত অবস্থায় ছিল। টেম্পারেচার যখন কমে যাচ্ছে তখন আর মুক্ত অবস্থা ছিল না, তখন ওরা যুক্ত হয়ে যাচ্ছে। তখন যুক্ত হয়ে কী হচ্ছে, সরল জৈব যৌগ তৈরি করে। তারপর আমরা পড়েছি সরল জৈব যৌগগুলো কী হয়েছিল, সরল জৈব যৌগের মধ্যে কী তৈরি করেছিল, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, হ্যাঁ, তারপর সরল শর্করা। তারপরে আমরা দেখেছি এখানে নাইট্রোজেন বেস তৈরি করেছিল, ফসফরিক অ্যাসিড তৈরি করেছিল, এরকম প্রভৃতি তৈরি করেছিল। তাহলে এই সরল যৌগগুলো তখন আমরা দেখলাম সমুদ্র জলের মধ্যে। তারপর এদিকে পড়েছিলাম যে সমুদ্র জল সৃষ্টি হয়েছিল, কারণ যখন টেম্পারেচার কী হলো 1000 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলো, তখন তখন ওই জলরাশি সৃষ্টি হয়েছিল। জলরাশির ফলে বৃষ্টি কী হয়েছিল, জলীয় বাষ্পগুলো জল সৃষ্টি করছিল, জল সৃষ্টি করে জল হতো, বৃষ্টি হতো। সেই বৃষ্টির জল থেকে আবার সেই বৃষ্টির জল বাষ্প আকারে বেরিয়ে যেত, আবার মেঘ সৃষ্টি হতো। মেঘ সৃষ্টি মানে এই জলচক্র ঘটতো। এই জলচক্রের মাধ্যমে কী হয়েছিল, সমুদ্রের সৃষ্টি হয়েছিল। তাহলে এই যে বিভিন্ন জৈব যৌগ, সরল জৈব যৌগগুলো তখন কী করলো, সমুদ্র জলের মধ্যে অবস্থান করলো। এই সমুদ্র জলের মধ্যে সরল যৌগগুলো পরস্পর সঙ্গে যুক্ত হয়ে জটিল যৌগ তৈরি করলো। আমরা পড়েছি এর আগের ভিডিওতে, সরল যৌগগুলো হচ্ছে যেমন অ্যামাইনো অ্যাসিড এরকম সরল যৌগগুলো মিলে হয় প্রোটিন তৈরি করলো। তারপর হচ্ছে ফ্যাটি অ্যাসিড মিলে লিপিড বা ফ্যাট তৈরি করলো। তারপর হচ্ছে গ্লুকোজ, বিভিন্ন রকম সরল শর্করা যুক্ত হয় জটিল শর্করা তৈরি করলো। তার মানে জটিল জৈব যৌগ তৈরি করলো। এবং এই জটিল যৌগগুলোই কোথায় থাকলো, হট ডাইলুট স্যুপ বা গরম তরল স্যুপের মধ্যেই থাকলো। এবার এর মধ্যে কী হয়েছিল, এর মধ্যে আমরা পড়েছিলাম যে তার মধ্যে প্রোটিন, হ্যাঁ, তারপর হচ্ছে কার্বোহাইড্রেট, ফ্যাট, এই তিনটি উপাদান একসঙ্গে যুক্ত হয়। মানে গরম তরল স্যুপের মধ্যে থেকে এই তিনটি উপাদান একসঙ্গে যুক্ত হয় ক্লোরাইড জাতীয় একটা পদার্থ তৈরি করে, যেটাকে আমরা বলেছিলাম বা যেটাকে অপারিন বলেছিল, কোয়া সার্ভেট। এবং অপারিন মনে করছিল এই কোয়া সার্ভেট থেকে জীবের সৃষ্টি হয়। আবার বলছিলাম সিডনি ফক্স, হ্যাঁ, 1953 দিকে বলেছিল না এরকমভাবে হয় না। তাহলে সেটা হচ্ছে ও বলেছিল যে অ্যামাইনো অ্যাসিড যে ছিল সেই অ্যামাইনো অ্যাসিডগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়, প্রোটিনয়েড ফর্ম তৈরি করে, এবং প্রোটিনয়েড থেকে প্রোটিন তৈরি হয়। এবং এই প্রোটিনটাকে বলে তিনি বলেছিলেন মাইক্রোস্ফিয়ার, তিনি বলেছিলেন মাইক্রোস্ফিয়ার থেকে প্রথম জীবের সৃষ্টি হয়। কিন্তু পরবর্তীতে আমরা পড়েছি কোয়া সার্ভেট বা মাইক্রোস্ফিয়ারের সঙ্গে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়, জীবের সৃষ্টি হয়েছিল, প্রথম জীব সৃষ্টি হয়েছিল। তাহলে জীবের উৎপত্তি হয়ে গেল, বুঝতে পারলাম। এবার প্রথম যে জীবটা সৃষ্টি হয়েছিল সেটা আমি বলেছিলাম যে প্রথম যে জীবটা সৃষ্টি হয়েছিল সেটা হলে রাসায়নিকভাবে পরভোজী। মানে প্রথম যে জীবটা সৃষ্টি হয়েছিল, এককোষী যে জীব সৃষ্টি হয়েছিল সেটা ছিল কিন্তু পরভোজী। এবং কীভাবে পরভোজী, ও তখন রাসায়নিক উপাদান খেয়ে বেঁচে থাকতো, কারণ তখন তো পৃথিবীতে এরকম আজকের মতন পৃথিবীর সৃষ্টি হয়নি যে মুক্ত অক্সিজেন ছিল না। আমরা পড়েছি প্রাচীন পরিবেশে মুক্ত অক্সিজেন ছিল না, হ্যাঁ, কোনোভাবে মুক্ত অবস্থান ছিল না। তারপর ওর পরিবেশটা আলাদা আছে, আমি এর আগে ভিডিওতে বলেছিলাম। তো তাহলে কেমিক্যালভাবে পরভোজী। তারপরে কী হয়, আমরা পরবর্তীতে পড়ব যে ওই কেমিক্যালভাবে পরভোজী এর পরবর্তীতে যে এককোষী জীবটি আবির্ভাব ঘটে সেটা হচ্ছে কেমো অটোট্রপিক, অর্থাৎ ও রাসায়নিকভাবে সবুজী, অর্থাৎ রাসায়নিক উপাদান দিয়ে ওই জীবটা কী করতে পারে, সালোক সংশ্লেষ করতে পারে। এর পরবর্তীতে এককোষী প্রাণীর আবির্ভাব ঘটে, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া। এককোষী জীবের উৎপত্তি হলো, এর পরিবর্তিতে হচ্ছে সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া, মানে এর পরবর্তীতে কী হয়, এককোষী ব্যাকটেরিয়া আবির্ভাব ঘটে।
এই ব্যাকটেরিয়ার মধ্যে কি দেখা গেল, একটা সবুজ একটা অংশ দেখা যেত। এই অংশটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। তার মানে কি, এই ব্যাকটেরিয়াতে ক্লোরোপ্লাস্ট আছে, এবং ক্লোরোপ্লাস্ট আছে বলে কি করবে, সালোক সংশ্লেষ করতে পারে। এবং সালোক সংশ্লেষে আমরা পড়েছি, সালোক সংশ্লেষ করার জন্য কি হয়, এরা পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড নেয় এবং পরিবর্তে কি দিয়ে, পরিবেশে O2 ফিরিয়ে দেয়। তাহলে কি হলো, যে এরা পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড, আমরা প্রাচীন পড়েছি যে পরিবেশে কার্বন ডাইঅক্সাইড ছিল। তাহলে কি হলো, এককোষী ব্যাকটেরিয়া, তাদের দেহে ক্লোরোপ্লাস্ট থাকছে, তো ওরা কী করছে, পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে এবং করার পরে নিজেদের দেহে সালোক সংশ্লেষ ঘটাচ্ছে। এবং এরা জল কোথায় পাচ্ছে, যেহেতু এই এককোষী প্রাণীরা, এই এরা যেহেতু জলের মধ্যে বসবাস করছে, কারণ প্রথম যে এককোষী জীবের সৃষ্টি sorry, প্রথম যে এককোষী জীবের সৃষ্টি হয়েছিল সেটা কিন্তু জলের মধ্যে হয়েছিল। আর সেই জল, তাহলে এরা সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় উপাদান জল এরা কোথা থেকে পাচ্ছে, জল থেকে পেয়ে যাচ্ছে, জলে নিমজ্জিত জল থেকে পাচ্ছে, বা জল থেকেই পাচ্ছে, জলাশয় জল থেকেই পাচ্ছে। আর কার্বন ডাইঅক্সাইড এরা পরিবেশ থেকে নিয়ে এরা সালোক সংশ্লেষ করতো, এবং পরিবর্তিতে সালোক সংশ্লেষ আমরা দেখেছি উপজাত বস্তুর উপর অক্সিজেন এবং জল উৎপন্ন হয়। তাহলে এ কী হতো, যে এখানে জল বেরিয়ে যেত, এই যে জল আর অক্সিজেন বেরিয়ে যেত। তাহলে এই যে অক্সিজেন পৃথিবীতে আসতো, তাহলে প্রথম কি হলো, তখন কিন্তু পরিবেশে মুক্ত অক্সিজেনের আবির্ভাব ঘটলো। তাহলে যদি বলা যায় যে পৃথিবীতে প্রথম মুক্ত অক্সিজেন কবে আবির্ভাব ঘটছিল, তো তখন উত্তর বলবো যে পৃথিবীতে যখন সবুজী উদ্ভিদের আবির্ভাব ঘটে বা সবুজী জীবের আবির্ভাব ঘটে, তখন বা পৃথিবীতে যখন সালোক সংশ্লেষকারী জীবের আবির্ভাব ঘটে, ঠিক তখনই পৃথিবীতে মুক্ত অক্সিজেনের পরিমাণ বা পৃথিবীতে মুক্ত অক্সিজেনের আবির্ভাব ঘটে। ব্যাস, বুঝতে পারলাম এটা। তাহলে তাহলে এবার কী হলো, প্রতিমুহূর্তে তার আগে কী ছিল, যে যতক্ষণ পর্যন্ত সালোক সংশ্লেষকারী জীব পৃথিবীতে আবির্ভাব হয়নি, ততক্ষণ পর্যন্ত কিন্তু পৃথিবীর পরিবেশটা ছিল বিজারক ধর্মী, অর্থাৎ পরিবেশে মুক্ত অক্সিজেন ছিল না। অর্থাৎ এর আগে যে আমরা পরিবেশটা দেখবো, এখান থেকে এই পরিবেশটা যদি দেখে থাকি, তাহলে এই পরিবেশটা কী ছিল, এখানে ছিল বিজারক প্রকৃতির, অর্থাৎ এই পরিবেশে মুক্ত অক্সিজেন ছিল না। আর যখনই সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া চলে আসলো, তখন কী হলো, এখান থেকে পরবর্তীতে যেটা দেখতে পাবো, সেই পরিবেশটা হচ্ছে জারক ধর্মীর। তাহলে এখান থেকে আমরা এই পরিবেশটাকে দুটাকে ভাগ করতে পারি। হ্যাঁ, তাহলে এই জারক প্রকৃতি। তাহলে এবার কোশ্চিন থাকতে পারে, পৃথিবীতে প্রথম মুক্ত অক্সিজেনের আবির্ভাব ঘটেছিল কখন, তোমরা তখন উত্তর বলবে যে যবে থেকে পৃথিবীতে সালোক সংশ্লেষকারী জীবের আবির্ভাব ঘটে, ঠিক তখন থেকেই পরিবেশে মুক্ত অক্সিজেনের আবির্ভাব ঘটে। তাহলে এই এককোষী জীব হয়ে গেলো। এবার এককোষী জীব থেকে পরবর্তীতে হয় বহুকোষী জীবের সৃষ্টি হয়। এই এককোষী জীব এর মধ্যে, হ্যাঁ, যে এককোষী জীব কী করে, যে এককোষী জীবগুলো অনেক সমগত এককোষী জীব, তখন কী হচ্ছে, পরবর্তীতে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে থাকার জন্য ওরা একত্রে বসবাস করতে থাকে। অর্থাৎ অনেকগুলো এককোষী জীব, সমধর্মী, হ্যাঁ, বা সমগত এককোষী জীব, হ্যাঁ, পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে বা মানিয়ে চলার জন্য ওরা একত্রে বসবাস করতে থাকে। একত্রে বসবাস করতে গিয়ে ওরা একটা বহুকোষী জীবের সৃষ্টি করে দেয়। যেমন প্রথম বহুকোষী জীবের উদাহরণ হচ্ছে একটা ভলবক্স, এলগির ক্ষেত্রে এটা এক ধরনের ভলবক্স, একটা আমরা পড়েছি ছোটোবেলায়, এটা এক ধরনের এলগি বা শৈবাল। তাহলে এটা হচ্ছে বহুকোষী, এভাবে বহুকোষী জীবের সৃষ্টি হয়। এবার এই যে আমি তোমাদের এটা বলছি, জাস্ট শুধু খালি আউটলাইন দেওয়া হচ্ছে। এই যে আমরা এটা যে একটা ছক, এখানে ছক দেখতে পাচ্ছি বা অ্যারো চিহ্ন দিয়ে যে ছকটা দেখানো হয়েছে, এটা কিন্তু জাস্ট তোমাদের কিন্তু সারাংশ বলা হয়েছে, মানে বলা যায় সারসংক্ষেপ বলা হয়েছে, ছোট্ট করে বলা হয়েছে, রেখাচিত্রের মাধ্যমে এই ঘটনাগুলো বলা হয়েছে। কিন্তু এগুলোর একটা ধাপ থেকে একটা ধাপ, অর্থাৎ এই যে এই ধাপটা থেকে এই ধাপ, বা এই ধাপটা থেকে এই ধাপ, এইগুলোর নিয়ে পরবর্তীতে বিশ্লেষণ করে পড়তে হয়। মানে এগুলা জাস্ট আমাদের খুব ছোটো ছোটো করে বলা হয়, মানে যেটুকু না বললে নয় সেটুকু করে বলা হয়েছে, কিন্তু এগুলো থেকে পরবর্তীতে আরও অনেক ডিটেলস পড়ানো হয়। তাহলে কী হয়, তাহলে এরপরে বহুকোষী জীবের সৃষ্টি হলো। এবার বহুকোষী জীবের মধ্যে কী দেখা যায়, বহুকোষী জীব পরে আস্তে আস্তে তখন বহুকোষী জীবের মধ্যে উমেরুদণ্ডী প্রাণীর সৃষ্টি হতে থাকে। আমরা পড়েছি বহুকোষী জীবের, এরপরে আমরা প্রথমে পরিফেরা পর্বে প্রাণী পেয়েছিলাম। যদি প্রাণী জগতে আমরা শ্রেণীবিভাগটা একবার মেমোরাইজ করি, তাহলে দেখবো আমরা প্রথমে পরিফেরা পেয়েছিলাম, ওগুলো কিন্তু এককোষী অনেকে আছে, তার মধ্যে বহুকোষী ছিল। পরিফেরা পরে পেয়েছিলাম, পরিফেরা নিডেরিয়া পর্বে প্রাণী পেয়েছিলাম, পরিফেরা নিডেরিয়া, তারপর টিনোফেরা, তারপর প্লাটিহেলমিনথেস, তারপর নিমাটোডা, তারপর অ্যানিলিডা, তারপর আর্থ্রোপোডা, তারপর মলাস্কা, তারপর একাইনোডার্মাটা। এরকম উমেরুদণ্ডী প্রাণী আমরা শ্রেণীবিন্যাস পড়েছি পেয়েছিলাম। তাহলে এই যে জীবগুলো সৃষ্টি হয়েছিল, ওরাও কিন্তু বিবর্তনগতভাবে সৃষ্টি হয়েছিল।
তাহলে এগুলো সম্বন্ধে পরবর্তী আমরা আরও ডিটেলসে পড়বো। এখানে অনেক কিছু বলার আছে এই বহুকোষী জীব থেকে কীভাবে, হ্যাঁ, মানে এই ধাপটা থেকে এই ধাপটাতে আসার জন্য এখানে অনেক কিছু ডিটেলস পড়তে হয়। মানে এখানে দেখো তোমাদের লেখা আছে বহুকোষী জীবের উৎপত্তি, এই উৎপত্তি থেকে মাছের মতো মেরুদণ্ডী প্রাণীর উৎপত্তি এবং তাদের বিবর্তন। এই যে এই ধাপটা এসছে, এর মাঝখানে অনেক কিছু স্কিপ করা আছে এখানে, হ্যাঁ, অনেক কিছু বলতে হয়। তো জাস্ট আমি যেগুলো বলার সেগুলো বললাম। এরপরে আমরা দেখলাম অমেরুদণ্ডী প্রাণী ছিল। এবার অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে আমরা দেখতে পাই কিছু কিছু মানে এদের মধ্যে আবার নোটোকট দেখা যায়। মানে এইসব যে বহুকোষী প্রাণীগুলো ছিল, তো কিছু কিছু বহুকোষী প্রাণীর মধ্যে দেখলাম একটা শক্ত হাড়ের মতো অংশ দেখতে পাওয়া যায়, নোটোকট। তখন ওদের আমরা দিয়ে দিলাম কী নাম, কোয়াডাটা মরে দিলাম, কোয়াডারসেযুক্ত প্রাণী। এবার কোয়াডাটার মধ্যে আমি নোটোকট কিছু কিছু প্রাণীদের ক্ষেত্রে আমরা দেখলাম সেই নোটোকটটা, হ্যাঁ, কিন্তু কারো ক্ষেত্রে ওদের মেরুদণ্ডতে পরিণত হয়েছিল। যাদের ক্ষেত্রে মেরুদণ্ডে পরিণত হয়েছিল সেই নোটোকট তাদের বলা হয় ভার্টিব্রেট বা মেরুদণ্ডে। আর যাদের ক্ষেত্রে এই নোটোকটটা মেরুদণ্ডতে পরিণত হয়নি, তাদের ক্ষেত্রে আমরা বলবো এদের অমেরুদণ্ডী বা নন ভার্টিব্রেট বলতে পারি। তাহলে এই অমেরুদণ্ডীর মধ্যে কে ছিল, সেফালোস্টোমাটা, তারপর হচ্ছে ইউরোকর্ডালা, ইউরোডালা, হ্যাঁ, ইউরোকর্ডাটা সেফালোকর্ডাটা, সরি, ইউরোকর্ডাটা সেফালোকর্ডাটা। ইউরোকর্ডাটা আমরা পড়েছিলাম, ইউরোকর্ডাটা সেফালো, ইউরো মানে হচ্ছে লেজ, তার মানে কি এই যে ওদের মধ্যে যে কর্ডাটা ছিল, হ্যাঁ, বা নোটোকটটা ছিল শুধুমাত্র লেজের মধ্যে থাকতো, এরকম একটা পড়েছি। তাহলে এই যে ঘটনাগুলো ঘটছে সেগুলো কিন্তু হচ্ছে একটা বিবর্তন ঘটনার মাধ্যমে সৃষ্টি হয়েছিল। তাহলে বহুকোষী জীব থেকে পরবর্তীতে জীব সৃষ্টি হয়েছিল, সেটা হচ্ছে একটা স্তন্যপায়ী প্রাণীর সৃষ্টি হয়েছিল, এটা হচ্ছে মাছ। আমরা অনেক সময় পড়েছি যে পৃথিবীতে জীবের সৃষ্টি হয়েছিল কিন্তু জলের মধ্যে, হ্যাঁ, জলের মধ্যে হয়েছিল। এরপরে যে জীবটা হয়েছিল মাছের আবির্ভাব করেছিল। আমরা মাছ জানি একটা মেরুদণ্ডী প্রাণী, এবং এই মেরুদণ্ডী প্রাণীটা জলে বসবাস করে। এবার এরপরে মাছের উৎপত্তি ঘটলো, বহুকোষী প্রাণী থেকে মাছের উৎপত্তি ঘটলো। এবার মাছ থেকে কী হলো, মাছের থেকে পড়ে এসেছিলো। এই জিনিসটা আমি আবার একটা জিনিস দেখাচ্ছি তোমাদের। এই মাছের পরে এসেছিলো, মাছ থেকে এসেছিলো উভয়চর। এবার প্রাণীদের ক্ষেত্রে এবার দেখাচ্ছি একটা, মাছের ক্ষেত্রে উভয়চর। এবার কী হলো, মাছ কোথা থাকে আমরা জানি জলের মধ্যে বসবাস করে। এবার মাছের মধ্যে কী হলো, মাছ যখন থাকলো, এবার জলের মধ্যে থাকতে থাকতে এদের আর জলের মধ্যে ভালো লাগছিল না। তখন কী করলো, এই মাছের পরবর্তী একটা প্রজাতি মাছ থেকে উঠে এসে ডাঙায় বসবাস করতে লাগলো। যখন দেখছে যে ডাঙায় বসবাস করছে, তখন দেখছে না অসুবিধা হচ্ছে। তখন কী হচ্ছে, এদের দেখছে যে সবসময় ডাঙাতে ভালো লাগছে না এদের, যেহেতু এরা মাছ থেকে উৎপন্ন হয়েছে, তখন এদের মধ্যে একটা বৈশিষ্ট্য থেকে যায় কি, যে জ্বলে যাওয়ার। তখন এবার এরা জলে বসবাস করতে লাগে। তার মানে কি হয়, যে এরা বেশিরভাগটা সময় ডাঙায় থাকে, আবার কিছু কিছু সময় জলে থাকে। যখন এরা প্রজনন কার্য করে তখন এদের জলে যেতে হয়। আবার যখন প্রজনন কার্য করে না, এমনিভাবে নর্মালভাবে ঘুরে বেড়ায়, তখন এরা কোথায় থাকে, ডাঙায় থাকে। আর এই ধরনের প্রাণীতে যেহেতু এরা ডাঙায় আর জল দু জায়গায় বসবাস করে, এদের তখন আমরা বলি উভয়চর প্রাণী। তাহলে এই উভয়চর প্রাণীটা কিন্তু মাছ থেকেই সৃষ্টি হয়েছে। এবার মাছ থেকে কীভাবে উভয়চর প্রাণী সৃষ্টি হয়েছে, এটা একটা বিবর্তনের মাধ্যমে ঘটেছে, অভিব্যক্তির মাধ্যমে ঘটেছে। এটা নিয়ে পরবর্তীতে তোমরা যখন বড় ক্লাসে পড়বে, এখানে অনেক কিছু ডিটেলস, অনেক কিছু পড়তে হয়। মানে অর্থাৎ যদি আমরা দেখি মাছ যে প্রজাতির আছে, মাছ প্রজাতির সর্বশেষ যে প্রজাতির এসেছিলো, তার মধ্যে কিন্তু দেখা যাচ্ছিল সেই মাছটা জলে বাস করছিল না, সেটা ডাঙায় বাস করছিল। সেই মাছ থেকেই তখন দেখা গেলো উভয়চর আবির্ভাব ঘটলো। তার মানে মাছের পরে যে প্রজাতিটা আসছে সেটা হচ্ছে উভয়চর, এবং এই উভয়চরের বৈশিষ্ট্য হচ্ছে কি, এরা ডাঙায় বসবাস করে, আবার জলেও বসবাস করে। জলে কি অল্প বসবাস করে, বেশিরভাগ সময় এরা ডাঙায় বসবাস করে। জলে যখন কখন প্রয়োজন কাজের জন্য এরা জল প্রয়োজন দরকার পড়ে দেয়। এবার উভয়চর কি, উভয়চর মানে বুঝলাম এরা ডাঙায় আসলো। এবার তাহলে প্রথম যদি বলি ডাঙায় প্রাণীকে, তাহলে উভয়চর বা স্থলজ প্রাণী, প্রথম স্থলজ প্রাণীটা আবির্ভাব ঘটেছিল সেটা হচ্ছে উভয়চর। এবার উভয়চরে পরে আসবে সরীসৃপ। উভয়চর কী হলো, ডাঙায়। এবার এবার উভয়চরের পর পরবর্তীতে যখন দেখলো এটা ডাঙাটাই ভালো লাগছে, তখন এরা কী করলো, একদম পার্মানেন্টভাবে ডাঙাতে সেট হয়ে গেলো। তাহলে যখন দেখছে যে যখন আর জলে যাওয়ার ইচ্ছা করছে না, যখন উভয়চরদের মধ্যে লাস্ট পর্যায়ে আমরা দেখবো, উভয়চর যখন লাস্ট প্রজাতিটা এসেছিলো, সে বলছে ডাঙায় যখন ভালো লাগছে তখন আর জলে যাওয়ার ইচ্ছা করছে না, ঠিক আছে। তখন আর ডাঙায় পার্মানেন্টভাবে বা স্থানীয়ভাবে থেকে রাখতে হলো। তখন ওই প্রজাতিটাকে বলা হয় সরীসৃপ। তাহলে এবার কোশ্চিন দিতে পারে, হ্যাঁ, পার্মানেন্টভাবে ডাঙায় কোন প্রজাতির জীব প্রথম বসবাস করে, তখন আমরা বলবো সরীসৃপ। কারণ স্থানীয়ভাবে মানে একদম পার্মানেন্টভাবে ওরাই প্রথম এক ধরনের প্রাণী যারা ডাঙায় বসবাস করে প্রথম। না হলে উভয়চর ডাঙায় এসেছিলো, কিন্তু ওরা পার্মানেন্টভাবে ছিল না, পার্মানেন্টভাবে ছিল না।
ওরা কী হতো আংশিকভাবে অর্থাৎ ডাঙায় থাকতো, জলে থাকতো, উভয় প্রাণী। আর যেটা সরীসৃপ আসলো, এরা পার্মানেন্টভাবে স্থলে বসবাস করতে লাগলো। এরপরে কী হয়, এই সরীসৃপ থেকে পরবর্তীতে সরীসৃপ, এবার সরীসৃপ যে ছিল তারা বলছে না ডাঙ্গাতে বসবাস করার পরে বলছে না ডাঙ্গাও ভালো লাগছে, তখন তাদের মধ্যে কী হলো, উড়ার ইচ্ছা উঠলো। উড়ার ইচ্ছা হলো, তখন এরা আকাশে উঠতে লাগলো। এবার এই সরীসৃপের মধ্যে থেকে পরবর্তীতে পক্ষী, আর সরীসৃপের মধ্যে থেকেই মানুষের উৎপত্তি হয়েছে, বা মানুষ প্রজাতি বা স্তন্যপায়ী প্রাণী আবির্ভাব করেছে, স্তন্যপায়ী প্রাণী এসছে। তাহলে বুঝতে পারলাম কীভাবে প্রাণীদের ক্ষেত্রে বিবর্তন ঘটেছে। প্রথমে মাছ এসেছিলো, মাছটা জলে বসবাস করছিল, মাছ জলে বসবাস করতে বলছে হ্যাঁ জলে ভালো লাগছে না, তখন কী হচ্ছিলো, জলে স্থলে দুই জায়গায় বসবাস করতে লাগলো, তাকে আমরা উভয়চর বলে জানি, যেটা হচ্ছে ব্যাঙ। তারপরে উভয়চর বলছে না, যখন দেখছে জল আর স্থলের মধ্যে বলছে না স্থল বা ডাঙ্গাটাকে আমার ভালো লাগছে, তখন কি একবারে ডাঙ্গাতে পার্মানেন্টভাবে বসবাস করতে লাগলো, সেটা হলো কি সরীসৃপ। তখন আর এরা জলে যায় না, সে সরীসৃপের পর থেকে তখন আর কি আসলো, পক্ষী আর স্তন্যপায়ী। তাহলে পার্মানেন্টভাবে যদি কোশ্চিন এখান থেকে যদি বুঝে পড়ো, তাহলে দেখবে অনেক কোশ্চিন আছে। যদি বলে কোন প্রজাতির জীব প্রথম, বা কোন প্রজাতিতে বা কোন জীব, কোন ধরনের জীবগুলো প্রথম পার্মানেন্টভাবে ডাঙ্গাতে বসবাস করে, তাহলে বলবো সরীসৃপ। ঠিক আছে, আর ডাঙ্গায় প্রথম বসবাস করে কে, তখন বলবো উভয়চর। তাহলে এবার বুঝতে পারলাম যে প্রাণীদের ক্ষেত্রে কী ঘটলো। এরপরে যেটা দেখবো, এই যে বাস এখান থেকে তাহলে বলে দিলাম এই জিনিসটা, ডাঙ্গায় উদ্ভিদের বিবর্তন, না চার পেয়ে মেরুদণ্ডী প্রাণী, উভয়চর প্রাণী, ডাঙ্গায় ওঠা, সরীসৃপ, পক্ষী। এরপরে কি আর একটা ঘটনা হয়, যে সেম ঘটনা ঘটে উদ্ভিদের ক্ষেত্র। উদ্ভিদের ক্ষেত্রে কি হয়, যে যখন হ্যাঁ উদ্ভিদের ক্ষেত্রে বললাম প্রথম বহুকোষী শৈবাল, ভলবক্স যেটা আমরা উদাহরণ বললাম, সেই শৈবালটা কোথায় কোথায় দেখা যায়, সেটা কিন্তু জলের মধ্যে দেখা যায়। এই শৈবালটা কী হয়, এই শৈবালের মধ্যেও উদ্ভিদের মধ্যেও প্রাণীদের মধ্যে সেম বৈশিষ্ট্য দেখা হয়েছিল। উদ্ভিদরা জলে বাস করছিল, এবার জলে বাস করার পর এক ধরনের উদ্ভিদ বলছে জল থেকে, তখন কি হলো, যে এক ধরনের উদ্ভিদ বলছে না জল ভালো লাগছে না, তখন ডাঙ্গাতে উঠে আসে। এবার ডাঙ্গাতে যখন এরা বসবাস করতে লাগলো, বলছে ডাঙ্গা তো ভালো লাগছে না, আবার জলে যেতে হবে, তখন আবার এরা জলের দরকার, মানে দেখছি ডাঙ্গাতে বসবাস করছি কিন্তু আবার এদের জলের দরকার পড়ছে প্রয়োজনের জন্য, অর্থাৎ তখন কি ডাঙ্গা আর জল দু জায়গায় তখন এরা বসবাস করতে লাগলো। এই ধরনের উদ্ভিদকে আমরা বলি উভয়চর উদ্ভিদ। আর এই উভয়চর উদ্ভিদ কাকে বলা হয়, আমরা পড়েছি ব্রায়োফাইট বা মসকে বলা হয় উভয়চর উদ্ভিদ। তার মানে প্রাণীদের যেমন ঘটেছিল, ঠিক ঘটনাটা উদ্ভিদের ক্ষেত্রেও ঘটছে। তাহলে শেওলা যেটা ছিল, অর্থাৎ উদ্ভিদের ক্ষেত্রে এলগি আমরা পড়েছি, সবুজ উদ্ভিদ এলগি। এবার এই এলগিতে তোমরা যদি দেখতে চাও, এখনও এলগি দেখা যায়, দেখবে বর্ষাকালে পুকুরের উপর সবুজ একটা আস্তরণ পড়ে যায়, আমরা বলি অনেকে নেলি ধরে গেছে, যেটা গদা বাংলা হচ্ছে নেলি, বা যেটাকে শেওলা বলা হয়, দেখবি সবুজ ধরনের, এগুলো কি হচ্ছে এক ধরনের শৈবাল, এলগি, এককোষী এলগি এগুলো। ওর মধ্যে সায়ানোব্যাকটেরিয়া থাকতে পারে, হ্যাঁ অনেক কিছু থাকে। তাহলে ওগুলো কিন্তু এলগি বা শৈবাল এখনও দেখা যায়। তাহলে এই এলগিগুলো কি জলে বসবাস করে। এবার এলগির পর বলছিল যে জলে ভালো লাগছে না, তখন ওটা কি হলো, ইচ্ছা হলো যে ডাঙ্গায় বসবাস করবে, বলে ঠিক আছে ডাঙ্গা যা। ডাঙ্গা তখন দেখছে, ডাঙ্গা যখন থাকছে, ডাঙ্গাতে আবার জলের প্রয়োজন পড়ছে, তার ডাঙ্গা জল দুই জায়গায় যেতে লাগলো। তার মানে স্থলজ আর জলজ দুই ধরনের উদ্ভিদ, তখন এটাকে আমরা উভয়চর উদ্ভিদ বললাম, সেটা হচ্ছে মস। এরপরে আসবে যেটা, সেটা হচ্ছে তখন ডাঙ্গা থেকে, তখন এরা বলছে না, যখন এতদিন পর ডাঙ্গাতে বসবাস করতে লাগলো, ডাঙ্গাতে বলছে হ্যাঁ ডাঙ্গাতেই ভালো লাগছে, আর জলে যাওয়ার ইচ্ছা করছে না, তখন যে শ্রেণীটা আবির্ভাব ঘটলো, সেটা হচ্ছে টেরিডোফাইটা বা ফান। আমরা পড়েছি ফান। ফানের পরে আমরা জানি যে এসেছিলো জিমনোস্পার্ম গুপ্তবীজী, তারপরে এসেছিলো যে এনজিওস্পার্ম, মানে জিমনোস্পার্ম বা ব্যক্তবীজী, তারপরে এসেছিলো গুপ্তবীজী, তারপরে এসেছিলো মনোকট আর ডাইকট। ব্যাস, তাহলে উদ্ভিদের ক্ষেত্রে এরকম ঘটনা। এবার এটাও এক ধরনের উদ্ভিদের যে এই যে ঘটনাটা হচ্ছে, প্রথমে এলগি, তারপরে হচ্ছে ব্রায়োফাইটা, তারপর টেরিডোফাইটা, তারপর হচ্ছে জিমনোস্পার্ম, তারপরে এনজিওস্পার্ম। এগুলো যদি আমরা বৈশিষ্ট্য আমরা ক্লাস 9-এ পড়েছিলাম, সেখানে যদি একটু ডিটেলস একটু ভেবে পড়ি, তাহলে এগুলোর মধ্যেও কিন্তু আমরা বিবর্তন দেখতে পাবো বা অভিব্যক্তি দেখতে পাবো। কীভাবে অভিব্যক্তি, মানে কি, যে প্রক্রিয়ায় সরলতম জীব থেকে ক্রমান্বয়ে জটিল জীবের সৃষ্টি হয়েছে। আজকে বলতে পারি শেওলা থেকেই কিন্তু আমাদের মনোকট বা ডাইকটের সৃষ্টি হয়েছে কিনা এটাও বলতে পারবো, বা উদ্ভিদ সৃষ্টি হয়েছে। তাহলে শেওলা যে ছিল, সেই শেওলাটা কি ছিল, থ্যালাস প্রকৃতির, থ্যালয়েড প্রকৃতির। এদের মধ্যে কোনো শেপ ছিল না, কোনটা কাণ্ড কোনটা মূল সেগুলো বোঝা যেত না। ব্রায়োফাইটের ক্ষেত্রে আমরা বুঝতে পেরেছিলাম যে এদের মধ্যে কাণ্ড সদৃশ অংশকে ফাইলয়েড, কোলয়েড, মূল সদৃশ কোলয়েড, ফাইলয়েড, কোলয়েড এগুলোর নাম, বা কোলিড নাম দিয়েছিলাম। ঠিক আছে, তারপর প্রায় টেরিডোফাইটের ক্ষেত্রে আমরা দেখেছিলাম কি না, এটা দেখতে কেমন, এটা মানে বোঝা যাচ্ছে যে এটা কাণ্ড, এটা পাতা, একটা মূল। তারপর তো আমরা বুঝতে পারলাম জিমনোস্পার্ম, যখন এখানে মূল কাণ্ড পাতা বিভাজিত করা আছে, এখানেও তো আমরা মূল কাণ্ড পাতা বিভাজিত করাবো, এদের তো বিভাজিত করতে পারবো।
আবার তাহলে এটা হচ্ছে এটা আকৃতি নিয়ে যদি দেখি তাহলে এটা বুঝতে পারলাম। আবার এদের ক্ষেত্রে যদি জল সংবহনতন্ত্র বা ওয়াটার ভাস্কুলার সিস্টেম যদি দেখি, হ্যাঁ ভাস্কুলার সিস্টেম অর্থাৎ জাইলেম ফ্লোয়েমের যদি উৎপত্তি দেখি তাহলে সেগুলো দিয়েও যদি এদের বিবর্তনটা দেখা যাবে। এলগির ক্ষেত্রে জাইলেম ফ্লোয়েমের কোনো আবির্ভাবই ঘটেনি, ব্রায়োফাইটের ক্ষেত্রে জাইলেম ফ্লোয়েমের আবির্ভাব ঘটেনি, কিন্তু টেরিডোফাইটের ক্ষেত্রে সংবহন কলা অর্থাৎ জাইলেম ফ্লোয়েমের আবির্ভাব ঘটেছিল, পরবর্তীতে ক্ষেত্রে ওদের জাইলেম ফ্লোয়েমের আবির্ভাব ঘটে। আবার ফুল ফলের ব্যাপার যদি আসে তাহলে শেওলার ক্ষেত্রে কোনো ফুল ফল হয় না, হ্যাঁ ব্রায়োফাইটের ক্ষেত্রে হয় না, টেরিডোফাইটের ক্ষেত্রেও হয় না। আস্তে আস্তে আমরা জানি জিমনোস্পার্মের ক্ষেত্রে কী হয়, যে এদের ক্ষেত্রে ফুল হয়, হ্যাঁ বীজ হয় কিন্তু ফল হয় না, পরবর্তীতে ফল হয়েছিল এদের ক্ষেত্রে। তাহলে এগুলো দেখতে পারি, এরকম করে বৈশিষ্ট্য ধরে যদি পড়ি সেগুলোর মধ্যেও কিন্তু আমরা অভিব্যক্তি ঘটনাটা দেখতে পাবো। ব্যাস তাহলে এটা আর ডিটেলস বলছি না, কারণ এগুলো জাস্ট তোমাদের খালি জেনে রাখা কীভাবে কোনটা জিনিস এসছে। এবার পরবর্তীতে যখন আরও পড়বো এগুলো আরও ডিটেলসে পড়ানো হবে, ধরে ধরে পড়ানো হবে তোমাদের। তাহলে ছবিটাতে বুঝতে পারলাম। তাহলে এবার যদি আবার এর সারাংশটা একবার বলে দিই বা রেখাচিত্রটা আগে বলে দিই, তাহলে প্রথমে সৃষ্টি হয়েছিল কি, পৃথিবীর সৃষ্টি হয়েছে, তারপরে কী হলো, জীবনের উৎপত্তি হলো, জীবনের উৎপত্তি পরে এককোষী জীবের উৎপত্তি হয়েছে, এককোষী জীবের পরে হচ্ছে সালোক সংশ্লেষকারী এককোষী জীবের সৃষ্টি হলো, হ্যাঁ যার ফলে পরিবেশে মুক্ত অক্সিজেনের আবির্ভাব ঘটলো, তারপরে কী হলো, বহুকোষী জীবের উৎপত্তি হলো, বহুকোষী জীবের পর হচ্ছে মৎস্য শ্রেণী জীবের আবিষ্কার বা মাছের আবির্ভাব ঘটলো, বা মাছের পরে হচ্ছে বলা যেতে পারে এই যে মাছ আবির্ভাব হচ্ছিল, ঠিক তখন ডাঙ্গার উদ্ভব হয়েছিল। মানে ডাঙ্গার মানে এই যে ডাঙ্গার কথাটা, অর্থাৎ যখন মাছ জলের মধ্যে মাছ চলে আসলো, ঠিক আছে, মাছ প্রজাতি, তখন কি এটা হচ্ছে পৃথিবীটা তো আস্তে আস্তে সৃষ্টি হচ্ছে, পৃথিবীটাও কী হলো, পৃথিবীর মধ্যে বিভিন্ন রকম পরিবর্তন হলো, পৃথিবীর মধ্যে স্থলভাগের সৃষ্টি হয়ে গেলো। কারণ এই ঘটনাগুলো তো পৃথিবীর মধ্যেই চলছে। মানে ওই টুকরো অগ্নিপিণ্ডের যে টুকরোটা ছিটকে এসেছিলো, অগ্নিপিণ্ড টুকরো যেটা জ্বলন্ত অগ্নিপিণ্ডটা, ওই অগ্নিপিণ্ডের মধ্যেই তো এই ঘটনাগুলো ঘটছে, ওটাই তো আজকে পৃথিবী। তাহলে পৃথিবীর মধ্যে তখন মাছ চলে এসেছিলো, জলের মধ্যে মাছ চলে এসেছিলো, তখন ঠিক ওই সময় স্থলজ মানে স্থলজ তৈরি হয়েছিল, আজকে যে স্থল, হ্যাঁ স্থলভাগ বা ডাঙ্গারও সৃষ্টি হয়েছিল। তখন কী হলো, ডাঙ্গায় তখন উদ্ভিদের বিবর্তন ঘটলো। উদ্ভিদের ক্ষেত্রে আমরা পড়লাম যে প্রথমে এসেছিলো এলগি, যেটা হচ্ছে জলজ উদ্ভিদ, তারপর এলগির পরে আসলো কে, এলগিটা জলজ উদ্ভিদ, তারপর আমরা দেখলাম উভয়চর উদ্ভিদ বা ব্রায়োফাইট, হ্যাঁ তারপরে আসলো টেরিডোফাইট, তারপর টেরিডোফাইটের পরে এসেছিলো জিমনোস্পার্ম পরে এনজিওস্পার্ম। এবার এগুলো এসেছিলো না, এগুলো আমরা শুধু বলে দিচ্ছি তা তো কিন্তু না, এগুলো কিন্তু পিছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া আছে, কারণ আমরা আস্তে আস্তে এগুলোর মাধ্যমে বিবর্তনের মাধ্যমে দেখছিলাম। হ্যাঁ এদের যদি দেহ আকৃতি দেখি, এদের উদ্ভিদের ক্ষেত্রে বললাম যেটা আকৃতিগুলো দেখলেও বোঝা যাবে। প্রথমটা দেখতে থ্যালাস আকৃতি, তারপর ফাইলয়েড কোলয়েড, মানে কাণ্ড সদৃশ অংশ দেখতে পাচ্ছি, মূল সদৃশ অংশ দেখতে পাচ্ছি ব্রায়োফাইটের ক্ষেত্রে। টেরিডোফাইটের ক্ষেত্রে আমরা পুরো উদ্ভিদটাকে দেখতে পাচ্ছি, মানে ফার্ন জাতীয় উদ্ভিদ যদি আমরা দেখি তাহলে মূল পাতা কাণ্ড এগুলো আলাদা করতে পারছিলাম। হ্যাঁ তারপর জিমনোস্পার্মের ক্ষেত্রে আমরা আলাদা করতেই পারি, যেটা একটা বৃহৎ প্রকৃতির বৃক্ষ, এখানে কোনটা মূল কোনটা কাণ্ড কোনটা পাতা এটা আলাদা করতে পারি। তাহলে এদের ক্ষেত্রে কী হচ্ছে, এরকম অভিব্যক্তির ব্যাপারে এদের ক্ষেত্রে বিভিন্ন রকম বর্ণনা দেওয়া যায় বা বিভিন্ন ব্যাখ্যা দেওয়া আছে। জাইলেমের ব্যাপারে হয়, ফল ফুলের ব্যাপারে হয়, এরকম অনেক বৈশিষ্ট্য আমরা ক্লাস 9-ও পড়েছি। ডিটেলস পড়ার দরকার নেই, জাস্ট তোমাদের খালি ধরিয়ে দেওয়ার জন্য সেই জিনিসগুলো আমি বলে দিচ্ছি যে কীভাবে বিবর্তন ঘটেছে এখানে। হ্যাঁ পরীক্ষা যদি আসে বা ছক করে দেখবে বা তোমার বইতে যেরকম করে দেওয়া আছে সেরকম করে লিখবে, এরকম ডিটেলস বলার দরকার নেই, আমি জাস্ট তোমাদের বোঝার সুবিধার্থে এরকম ভেঙে ভেঙে বলছি। তারপর আসছে ডাঙ্গায়, তাহলে উদ্ভিদের বিবর্তন হলো। এবার মাছেদের পর কী আসলো, মাছেদের পর বললাম হলো উভয়চর প্রাণী আবির্ভাব হয়েছিল। হ্যাঁ আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে উভয়চরদের মধ্যে হচ্ছে কিন্তু প্রথম পায়ের আবির্ভাব ঘটে, এখানে যেটা দেখেছে 4 পেয়ে মেরুদণ্ডী প্রাণীদের উদ্ভব। অর্থাৎ উভয়চর প্রাণী আমরা জানি একটা মেরুদণ্ডী প্রাণী, মাছ থেকে মেরুদণ্ডী প্রাণী শুরু হয়ে যায়। তাহলে এটা বলতে পারে প্রথম টেট্রাপড, টেট্রা মানে ফো, হ্যাঁ পোড মানে পা, তাহলে প্রথম 4 পেয়ে আবির্ভাব ঘটে কোন ধরনের প্রাণীদের ক্ষেত্রে, অবশ্যই বলবে তোমরা উভয়চরদের ক্ষেত্রে। হ্যাঁ এদের ক্ষেত্রে 4 পা বিশিষ্ট দেখা যায়। তারপর প্রথম আঙুলযুক্ত 4 পায়ে উদ্ভিদ দেখা যায়, মানে প্রাণী দেখা যায় কার, তখন তোর বলবে সরীসৃপদের মধ্যে, মানে নখযুক্ত আঙুল দেখা যায় সরীসৃপদের ক্ষেত্রে, ঠিক আছে, বা হ্যাঁ নখ দেখা যায়। আর এদের ক্ষেত্রে শুধুমাত্র পায়ের আঙুল ছিল, কিন্তু আঙুলের মধ্যে নখ ছিল কিন্তু সরীসৃপের ক্ষেত্রে। এগুলো এখানে অনেক কিছু কোশ্চিন থাকে, পরবর্তীতে বলা হবে। তাহলে তোমরা পড়ে রাখবে যে মাছ থেকে এসেছিলো উভয়চর, এবং উভয়চরা যখন আসলো তখন তোদের মধ্যে আঙুলের আবির্ভাব ঘটলো।
তাহলে এটা কোশ্চিন দিতে পারে যে প্রথম আঙুলের আবির্ভাব বা চার পায়ের আবির্ভাব ঘটছে কোন ধরনের প্রাণীদের ক্ষেত্রে, বলবে উভচরদের ক্ষেত্রে। আর উভচর মানে প্রাণী কি, এরা জলও বসবাস করে, স্থলও বসবাস করে। এবার পরবর্তীতে দেখা যায় যে একদম ওরা জল আর স্থলের মধ্যে স্থলটাকে বেছে নিল। পরবর্তীতে জীবগুলো আসলো, সেটা হচ্ছে সরীসৃপ। সরীসৃপটা হচ্ছে স্থলজ প্রাণী, এবং একদম পার্মানেন্টভাবে স্থলজ প্রাণী হচ্ছে সরীসৃপ। এরপরে আসছে পক্ষী। সরীসৃপের মধ্যে এক ধরনের প্রাণী বলছে না, আর ভালো লাগছে না, উড়ার ইচ্ছা করছে, পক্ষী শ্রেণী আবির্ভাব ঘটলো। আর তারপরে আরেক ধরনের আবির্ভাব ঘটলো স্তন্যপায়ী। মানে পক্ষী থেকেই সরীসৃপ থেকেই পক্ষী আর স্তন্যপায়ীর আবির্ভাব ঘটে। তো এটাই হচ্ছিল আজকে অভিব্যক্তির মুখ্য ঘটনাবলী, যেখানে আমরা বুঝলাম যে কীভাবে এককোষী জীব থেকে আস্তে 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 বহুকোষী জীব থেকে, কীভাবে অমেরুদণ্ডী থেকে কীভাবে মেরুদণ্ডীর মধ্যে আবার কীভাবে স্তন্যপায়ী প্রাণীর সৃষ্টি হয়েছে, সেগুলো আমরা আজকে পড়লাম। আর এটাও এক ধরনের অভিব্যক্তি, অর্থাৎ জীব সৃষ্টি এককোষী থেকে বহুকোষী। আমরা এখন বলতে পারি যে এককোষী থেকে জীব থেকে যে বহুকোষী মেরুদণ্ডী স্তন্যপায়ী প্রাণী যে উদ্ভব হয়েছে, সেটাও কিন্তু একটা বিবর্তনের মাধ্যমে বা অভিব্যক্তির মাধ্যমে ঘটেছে, বিবর্তনের মাধ্যমে। আর এগুলা কেন ঘটেছিল? এগুলা এই যে এইখান থেকে এটা এসছে, ধর বহুকোষী জীবের থেকে মাছের উদ্ভব হয়েছে, বা মাছের থেকে যে চার্পের উদ্ভব হয়েছে, এটা কেন? ওই পরিবেশের সঙ্গে যখন মাছ যে পরিবেশে বসবাস করছিল, বা বলছি আমি উভচর প্রাণীটা যখন যে পরিবেশে বসবাস করছিল, ওই পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে মানিয়ে নেওয়ার জন্য, অভিযোজনের জন্য ও কী হলো, নতুন নতুন বৈশিষ্ট্য দেখা হলো। আর যখন নতুন নতুন বৈশিষ্ট্য দেখা গেলো, তখন আর ওকে উভচর ছেড়ে আমরা নাম দিয়ে দিলাম, তখন ওকে সরীসৃপ। যখন বৈশিষ্ট্য চেঞ্জ হচ্ছে, তখন ও প্রাণীটা চেঞ্জ হয়ে গেলো, পরিবর্তন হয়ে গেলো, তখন আমরা ওটাকে নাম দিয়ে দিলাম সরীসৃপ। তাহলে এটা বলা যেতে পারে যে অভিব্যক্তির সঙ্গে অভিযোজন একদম সম্পর্কযুক্ত। ব্যাস, তাহলে তোমরা এই ছকটা পড়বে। বইতে একটু করে ডিটেলস দেওয়া আছে, তোমরা ডিটেলস একটু লিখবে। তাহলে জানা গেল আজকে অভিব্যক্তির মুখ্য ঘটনাগুলি কী। তো আজকে এই পর্যন্ত, তোমরা এই জিনিসটা পড়বে। ইনশাল্লাহ আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। খুদা হাফেজ।